ওয়াকারকে ধরার জাল প্রায় বিছিয়ে ফেলেছে আল জাজিরা। গতকাল বৃহস্পতিবার ২৪শে জুলাই যে রিপোর্টটি প্রকাশ করেছে তাকে সবিস্তারে বর্ণনা করা হয়েছে কিভাবে সেনাবাহিনীও ছাত্রদের উপরে গুলি করেছে। সারা দেশব্যাপী নানানভাবে ছাত্ররা আক্রমণের শিকার হওয়ার কারণে সেনাবাহিনীর ব্যাপারগুলো আমরা চোখে একটু কমও দেখেছি। আরেকটা ব্যাপার হলো, সেনাবাহিনী সবসময় মিডিয়াকে তখনও নিয়ন্ত্রণ করত, এখনও কিছুটা করছে, যে কারণে সেনাবাহিনীর খারাপ সংবাদগুলো মিডিয়াগুলা প্রচার করত কম। কিন্তু আল জাজিরা এবারের হাটে সে হাঁড়িটি ভেঙে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এবারের আল জাজিরার রিপোর্টটির নাম ছিল 36 ডে ইন জুলাই, হাসিনার সিক্রেট অর্ডার রিভিলড। জুলাইয়ের 36 দিন হাসিনার গোপন নির্দেশ উন্মুক্ত হচ্ছে। হাসিনার সকল এই যে আমাদের মানবাধিকার ট্রাইব্যুনাল বা হাসিনার বিচার হওয়ার যে ট্রাইব্যুনাল, এখানে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসিনার সকল সিক্রেট উদ্ধার করে ফেলেছেন বলা যায় তদন্তের মাধ্যমে, এবং সেগুলোই উন্মুক্ত করেছে আল জাজিরা। এখানে এই আল জাজিরা এই রিপোর্টটি এতই ঝরঝরে ছিল যে বিস্ময়কর, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে সাদেক কায়েমের দারুণ সব ডিসক্রিপশন আছে, কিভাবে আন্দোলন 36 দিন যাবৎ এগিয়ে যাচ্ছে, যখন আমাদের গুরুত্বপূর্ণ নেতা যেমন আপনার হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরা যখন ডিবির কাছে ছিল তখন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কে? তখন তো আন্দোলন থেমে যাওয়ার কথা। সেই জিনিসগুলো আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে এসেছে। সবচাইতে বড় বিষয় হলো 36 দিনের বিষয়, 36 দিনের আন্দোলন। এই যে 36 জুলাই, এই ব্যাপারটা আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে আসা, ছাত্ররা বা আমাদের আরেক হিরো, এই যার নাম যদিও আসে নাই, ফরহাদ, তারপরে আরেক হিরো আসিফ মাহমুদ, এখন যে উপদেষ্টা, তারা যে পরামর্শ করে যে 36 জুলাইকে এগিয়ে নেবার জন্য যে কথা বলেছে, অর্থাৎ জুলাই মাস শেষ হবে না, আনলিমিটেড, এই জিনিসগুলো খুব আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে আসলো। আল জাজিরার মতো একটি আন্তর্জাতিক চ্যানেলে নিউজ আসা একটা বড় ব্যাপার। আপনারা জানেন গত 7 বছর যাবৎ আল জাজিরা বিশ্বের সেরা চ্যানেল হিসেবে, জনপ্রিয় চ্যানেল হিসেবে পুরস্কার পেয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়াচ, IMW যেই অর্গানাইজেশন আছে তাদের মাধ্যমে পুরস্কারটি তারা পেয়ে যাচ্ছে। তো সাদেক কায়েমের চমৎকার সবিস্তার বর্ণনা ছিল, খুবই প্রাণবন্ত, অসাধারণ ছিল। আবু সাইদের মা বাবার স্পষ্ট, এবং এই যে গণভবন, হাসিনার দ্য পাওয়ার হাউস গণভবন, এটা যে এখন তছনছ হয়ে গিয়েছে ঠিক আওয়ামী লীগের অফিসের মতো, জনগণের যে আক্রোশ, এটার ক্ষুব্ধতা এটার উপরে ছিল। জানি না বাম শুয়োরের বাচ্চারা বা নরম সফট আওয়ামী লীগের ক্যান্টনমেন্টের দালালেরা, জিল্লুর রহমানেরা এটাকে আবার মব বলে কিনা কোনো এক সময়। তারপরে শফিকুল আলম, যে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তার বর্ণনা ছিল অসাধারণ, শব্দচয়ন শুনতে অনেক ভালো লেগেছে। তার গবেষণা আছে, আমার মনে হয় যেন শেখ হাসিনার বক্তব্য নিয়ে শফিকুল আলমের গবেষণা আছে। কখন শেখ হাসিনা কোন ধরনের কথা বলতেন, তিনি যেমন একটা কথা বলেছেন, সব বক্তৃতায় সেকেন্ড অর থার্ড অর ফোর্থ প্যারাতে শেখ হাসিনা সবসময় মেনশন করতেন যে আমি স্বজন হারানোর বেদনা বুঝি। এটা থার্ড অর ফোর্থ সেন্টেন্স হিসেবে তিনি ব্যবহার করতেন বক্তৃতা, বিবৃতি, সংবাদ সম্মেলনে। এরপরে এখানে আছে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য আছে অসাধারণ, একদম তথ্য প্রমাণ সহ তিনি যে বক্তব্য দিয়েছেন। এমনিতে তাজুল ইসলামের বক্তব্য অনেক ভালো। এরপর আবু সাইদের মা বাবার বর্ণনা, আবু সাইদের বোনের বর্ণনা চমৎকার। শেখ হাসিনার পালস সে ধরে ফেলেছে। মানে শেখ হাসিনা আবু সাইদের মা বাবাকে ডেকে গণভবনে নিয়েছিল, নিয়ে তাদের কিছু টাকা পয়সা দিয়েছিল। সে বলছে যে আমরা যেন অভিযোগ না করি, সে মানুষকে বুঝাতে চেয়েছে যে আমরা আমাদের শেখ হাসিনার সাথে আবু সাইদের ফ্যামিলির ব্যাপারটা মিটে গিয়েছে। এই ছিল আল জাজিরার চমৎকার বিষয়। সবচাইতে বড় বিষয় ছিল সালমান এফ রহমান আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট বদলাবার জন্য বারবার ফোন দিয়েছে আবদুল্লাহ আল মামুনকে, অর্থাৎ পুলিশের যে আইজি ছিল, এখন যে জেলে আছে রাজসাক্ষী হওয়ার জন্য যে অপেক্ষা করছে, আবদুল্লাহ আল মামুনকে বারবার ফোন দিয়েছিল
এই যে পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। আরও চমৎকার হইল আবু সাইদের যে পোস্টমর্টেম রিপোর্ট করেছে যে ডাক্তার জহিরুল ইসলাম রাজিবুল ইসলামকে শেখ হাসিনা অফার দিয়েছিল, কক্সবাজার যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, আমেরিকা যাও, কোটি কোটি টাকা নাও, ঘুরে আসো সেখান থেকে, কিন্তু আবু সাইদের রিপোর্টকে চেঞ্জ করে দাও। লোভ দেখানো হয়েছে, কিন্তু রাজিবুল ইসলাম সেই লোভ মেনে নেননি। আরেকটি চমৎকার বিষয় হলো এই রিপোর্টটাতে সেনাবাহিনী যে গুলি করেছে ছাত্রদের উপরে, কর্নেল শামস নাম চেহারা সহ নেম প্লেট, বুকের যে নেম প্লেট থাকে এটা সহ সব তুলে ধরেছে আল জাজিরা। অর্থাৎ এর আগের রিপোর্টটিতে ওয়াকারকে যে হিরোইজম বা হিরোইটিক অ্যাট্রাকশনে মানে খুব আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছিল, এই রিপোর্টে তা ঘটেনি। অর্থাৎ ওয়াকারকে ধরার যে জাল বিস্তার করা হচ্ছে, ওয়াকারকে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে গুলি করা বন্ধ করেনি তা কিন্তু বোঝা যাচ্ছে। এটা ওয়াকার করেছে, তাদের মিশনের টাকা বন্ধ হয়ে যাবে, জাতিসংঘ নিষেধাজ্ঞা দিতে পারে, এই কারণ ওয়াকার গুলি চালানো বন্ধ করেছে। ওয়াকার জুনিয়র অফিসারদের কথা শুনেছে, জুনিয়র অফিসাররা গুলি চালাতে রাজি হয়নি, সেই জিনিসটি সবিস্তার করেছে। ওয়াকার গণভবন ভিজিট করেছে, ওয়াকার আপনার ছাত্রদের গুলি করার স্থান ভিজিট করেছে, এই দু একটু দেখিয়েছে। তবে এই রিপোর্টে ওয়াকারকে মোটেই প্রাণবন্ত দেখা যায়নি। ওয়াকার যে গোপন দূরভিসন্ধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা তার চেহারা স্বরূপ বোঝা গিয়েছে। শেখ হাসিনাকে সেখানে উল্লেখ করা হয়েছে এ লিটল ডে বিফোর, সানডে বিফোর, সাম উইকস বিফোর, এভাবে একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, নিয়ার দিস ওয়ার্ড, নট এক্স্যাক্টলি দিস ওয়ার্ড, যে কিছুদিন আগেই শেখ হাসিনার দ্বারা নিয়োগপ্রাপ্ত। এই জিনিসটি কিন্তু আমি সবসময় এটা আমার ভিডিওগুলোতে বলি, বেশিই বলি, যে ওয়াকার হলো খুনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এই কথাটা কিন্তু আল জাজিরাও বলেছে গতকাল। আপনারা যদি বড় রিপোর্ট তো পুরোটা দেখেন মনোযোগ দিয়ে, আপনারা বুঝতে পারবেন। এরপরে কর্নেল শামসকে দেখানো হয়েছে। কর্নেল শামসের যে ওয়াকার বিচার করছে না, সেনাবাহিনী, বিডিআর, হ্যাঁ, বা নাও এ ডেজ কর্নেল বিজিবির বিচার করছে না ওয়াকার, যে কর্নেল শামসের বিচার করছে না ওয়াকার, সেই জিনিসটি এই রিপোর্টে তুলে ধরেছে। অর্থাৎ ওয়াকার একটা মায়ের খেতে যাচ্ছেন, মানে ইন্টারন্যাশনাল একটা মায়ের খেতে যাচ্ছেন, এটাই হলো ফাইনাল কথা। আর সবচাইতে হৃদয় বিদারক বর্ণনা ছিল সাবিনা আক্তার শ্রাবন্তী, যে ছিল সৈয়দ মাহমুদুর রহমান সৈকতের ভাই। তার সাথেও শেখ হাসিনা কম্পেনসেশনে যাওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ তাদেরকেও একটা ডোনেশন বা অনুদান দেওয়ার চেষ্টা করেছিল মানুষকে বোঝানোর জন্য। ওই যে আবু সাইদের বোন ধরে ফেলেছে শেখ হাসিনাকে, সাবিনা ইয়াসমিনও বলেছে, সাবিনা আফরোজ শ্রাবন্তী বলেছে যে আমার মা যে প্রতিদিন চোখের পানি ফেলে, এটার কিসের কম্পেনসেশন হবে, আই হেটার দিস, আমি এগুলোকে ঘৃণা করি। সবগুলো বর্ণনা নেওয়া হয়েছে ভঙ্গুর গণভবনের ভিতরে, বিক্ষুব্ধ জনতার আক্রমণে আক্রান্ত গণভবনের ভিতরে, যেখানে হাসিনা থাকতো, যেখান থেকে হাসিনার ব্লাউজ, ব্রাশ, শাড়ি সব মানুষ খুলে নিয়ে গিয়েছে, মানুষ ক্ষুব্ধতা প্রদর্শন করেছে। এই ছিল আল জাজিরার চমৎকার কিছু পয়েন্ট। অনেক কিছু বাদও যেতে পারে, বড় রিপোর্ট আপনারাও দেখে নেবেন। খুনি, লুটপাটকারী, অর্থ আত্মসাৎকারী, বাটপার, ভারতের দালাল, মিথ্যুক শেখ হাসিনার আমলে যত খুন, হত্যা, ধর্ষণ, গুম হয়েছে সবগুলোর তালিকা করার নির্দেশ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ শেখ হাসিনার 15 বছর এবং এক্সটেনশন 2 বছরে, 17 বছরে যত গুম, খুন বা এক্সট্রা কিলিং হয়েছে, মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আইন বহির্ভূত হত্যা হয়েছে, সবগুলোর একটা সবিস্তার সুবিন্যস্ত তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ হাসিনার তো নিস্তার নাই, এটা আমরা আরো আগে বুঝে গিয়েছি, যখন আন্তর্জাতিক বা আপনার জাতিসংঘের তদন্ত কমিশন, মানবাধিকার কমিশন ভলকার তুর্ক বাংলাদেশে এসে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারটি হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি এসে ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করেছেন, আমি এখনো চাই শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালত হোক, ফাঁসি না হোক, আমরা তার ফাঁসি চাই না, তো আমরা তার বিচার চাই, তার বাস্তব বিচার হোক। শাহবাগী কুত্তাদের মতো আমরা ফাঁসি চাই না, আমরা সুবিচার চাই। বিচারে তার যে রায় হয় সে রায় আমরা দেখতে চাই এদেশের মানুষের উদাহরণ হিসাবে, যে
খুনিরা, কুকুরেরা যত রকম ক্ষমতাবান হোক না কেন, বিচার তাদেরকে কখনোই ছাড় দেয় না। আপনার বয়স, আপনি 22 বছর বয়সে আপনি অপরাধ করছেন, খুন করেছেন, আপনার বয়স যখন 70 হবে, 80 হবে, আপনার অপরাধের শাস্তি আপনাকে পেতেই হবে। এটাই হলো শেখ হাসিনার উদাহরণ। কোনো রকম কোনো অপরাধ থেকে কোনো মানুষ কখনোই ছাড় পাবে না। 25শে জুলাই হাসিনা কেঁদেছিল আজকের এই দিনে। কেন কেঁদেছিল জানেন? এই দিনে তার মেট্রো রেলে আগুন লেগেছে। এই দিনে বিক্ষুব্ধ জনতা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগুন ধরিয়ে দিয়েছে। এই দিনে বিটিভিকে তছনছ করে দেওয়া হয়েছিল। এই দিনে, আজকের এই দিনে 25শে জুলাই 2024-এর 25শে জুলাই জয়া আহসান, শমিক আহসান, রিয়াজ, নায়ক রিয়াজ, ফেরদৌস, হ্যাঁ, সাবা, তারপরে সোহানা সাবা, রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রথম আলো, এরা কেঁদেছিল। বিটিভি ভবন পড়া গিয়েছে এই কারণে, বিটিভি ভবনে আগুন লেগেছে, মেট্রো রেলে আগুন লেগেছে, এই কারণে তারা কান্না করেছিল। বুঝতে পারছেন? কিন্তু ইতিমধ্যে প্রায় 1100 মানুষ নিহত হয়ে গিয়েছে। প্রায় 400 শহীদকে, 400-র উপরে শহীদকে পোস্টমর্টেম ছাড়া তাদেরকে দাফন করে ফেলেছে জুরাইন কবরস্থানে, নাম পরিচয় ছাড়া। এখনো জুরাইন কবরস্থানে হারানো পিতামাতার, হারানো সন্তানদের পিতামাতারা গিয়ে কান্নাকাটি করে, কিন্তু জানে না তাদের সন্তানের কবর কোনটা, এখনো চিহ্নিত করা হয়নি। যদিও সময় লাগবে, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে চিহ্নিত করা হবে কার কবর কোনটা। সেই জয়া আহসানেরা, শমিক আহসানেরা, এফএস নাইম, তারপরে আপনার রিচি সুলাইমান, তারপরে আপনার এই তারিন, তারপরে এফএস নাইমের বউ, এটার নাম কি যেন, নাদিয়া, এরা বিটিভি ভবনে হাউমাউ করে চোখের কান্না ঝরে কান্না করেছিল। কিন্তু এতগুলো মানুষ নিহত হয়েছে, প্রায় তখন পর্যন্ত প্রায় 25,000 আহত, চোখ হারানো, পা হারানো মানুষ হাসপাতাল থেকে বের করে দিচ্ছে, চিকিৎসা নিতে দিচ্ছে না। শেখ হাসিনা বলে এসেছে, থুতু মেরে এসেছে। সেই মানবিকতার জন্য এদের হৃদয় কাঁদেনি। এই আজকে সেই 25শে জুলাই অভিনয়ের, শেখ হাসিনার আর শেখ হাসিনার সহ অভিনয় শিল্পীদের 25শে জুলাই আজ। কুলাঙ্গার অবিচারক, বিচারের নামে অবিচারক খায়রুল হক অ্যারেস্ট হয়েছেন গতকাল। এই বদমাইশ কি করেছে জানেন? এই বদমাইশ বেয়াদব যদি এই অবিচার না করত, শেখ হাসিনার গুমুদ যদি সে না খেত, তাহলে হয়তোবা দেশের এই খারাপ পরিস্থিতি হতো না। এই বাস্টার্ড সন্তানের পিতা, অথবা সে নিজেই বাস্টার্ড, এই অপচরিত্রের মহিলার স্বামী, একটা ভালো স্ত্রীর স্বামী কখনো এই খায়রুল হকের মতো হতে পারে না। লোভী স্ত্রী হওয়ার কারণেই খায়রুল হক হয়তোবা এই অপরাধ করেছে। এক একটি প্রভাব কতদূর পর্যন্ত পড়ে। যদি তত্ত্বাবধায়ক সরকার বাদ না দিত, শেখ হাসিনার নির্দেশ শুনে এই বিচারপতি, কুবিচারপতি, শুয়োর, এই দেশের টাকা খাইছে, বেতন খাইছে, দেখেন এই দেশের মানুষের কত ক্ষতি করে গেছে এই খায়রুল হক। সে যদি তত্ত্বাবধায়ক সরকার রায়টি বাতিল না করত, তাহলে হয়তো শেখ হাসিনা বাধ্য হতো যে আরেকটি ভালো নির্বাচন করতে। আবার তাই শুধু করেনি, রিটায়ার্ড নেওয়ার পর আবার এই রায়ের ব্যাখ্যা লিখেছে এই খায়রুল হক। খায়রুল মানে বরকত, আল্লাহ বরকত মানে দেয়, খায়রুল নাম, খায়ের থেকে খায়রুল। কিন্তু দেখেন এই শয়তান এই দেশের জন্য কত অবরকত নিয়ে আসছে। শেখ হাসিনা এত চুরি করতে পারতো না যদি আর কম ক্ষমতায় থাকতো, এত খুন করতে পারতো না যদি আর কম ক্ষমতায় থাকতো। আপনি একবার ভাবেন, এই ক্ষেত্রে আমি খালেদা জিয়াকে একবার দায়ী করব। খালেদা জিয়া জাতির পরিস্থিতি অনুধাবন করতে পারে না। আপনার সেই বিডিআর বিদ্রোহ হয়েছে না 2009 সালে, তখন মিড লেভেলের অফিসাররা বলেছিল খালেদা জিয়াকে, ম্যাডাম আপনি বলেন 15 মিনিটে আমরা হাসিনাকে মেরে ফেলবো পুরা ফ্যামিলি সহ। খালেদা জিয়া তখন বলছেন না, আমি তা চাই না। তো এরপর থেকে যত, এই যে ইলিয়াস আলী হত্যার জন্য খালেদা জিয়া একটু দায়ী না? এরপর থেকে যত হাজার হাজার মানুষ, শত শত মানুষ গুম খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এটার জন্য শেখ হাসিনা দায়ী না? পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে ভাই।
হ্যাঁ, খালেদা জিয়া সেটা পারে নাই। ওই যে এলিট সেটেলমেন্ট, একজন নেত্রী এভাবে চলে যাবে ভাবা যায় না, তিনিও তো নেত্রী। খালেদা জিয়াকে আমরা খুব সম্মান করি, আমরা কখনো দেখেছেন যে বাংলাদেশের, আমার কথা বাদে দিলাম, বিএনপি এখন সবচেয়ে খারাপ জানে কাকে? জামায়াতকে। জামায়াতের কোনো নেতার মুখে কোনোদিন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনেছেন? তারা খুবই সম্মান করে। আমি তো দেলোয়ার হোসেন, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে বক্তব্য দিতে শুনেছি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মুনাজাত দিয়ে কাঁদতে শুনেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে দোয়া করে, তার জন্য কান্না করে দোয়া করতে শুনেছি। হ্যাঁ, অথচ তাদের জন্য টান হয় নাই খালেদা জিয়ার মায়া লাগছে শেখ হাসিনার জন্য। অথচ শেখ হাসিনা যদি ভালো একটা আন্দোলনের মাধ্যমে হোক, সেনা বিদ্রোহের মাধ্যমে হোক, বিপ্লবের মাধ্যমে হোক, সেই 2009 সালের ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো এক মাসে পতন হয়ে যেত, তাহলে এই কঠিন খারাপ পরিস্থিতি হয়তো বা আমাদেরকে দেখতে হতো না। এই কুলাঙ্গার খায়রুল হক অ্যারেস্ট হয়েছে, তাকে ডিম মারা উচিত, জুতা মারা উচিত। এদের সন্তানদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া উচিত, তাদের স্ত্রীদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া উচিত, কারণ এসব ঘুষ চুরির টাকা এরা খাইছে। তাদের কেমন লাগে এটা, তাদেরও শাস্তি হওয়া উচিত। আর সর্বশেষ শেখ হাসিনার একদম পুরা নোংরা চেহারা খুলে দিয়েছে আল জাজিরা। গতকালের রিপোর্ট, 36 ডে ইন জুলাই, হাসিনা's সিক্রেট অর্ডার রিভিলড, এই শিরোনামে সবাই দেখবেন।